গত 5ই জুলাই শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালে আয়োজিত হয় শর্মিলা ঘোষ সাহিত্য পুরস্কার ও সুদক্ষিণা লাহা স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব ছিল সুদক্ষিণা লাহা স্মৃতি পুরস্কার প্রদান। অনুষ্ঠানের এই পর্বের শুরুতেই শ্রমজীবী হাসপাতালের সহ সম্পাদক গৌতম সরকার এই পুরস্কার প্রদানের সম্পর্কে কিছু কথা বললেন। এই পুরস্কার প্রদান শুরু হয়েছিল 2014 সালে। এই সম্পূর্ণ অনুষ্ঠানের প্রথম পর্ব দেখতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে যান। সুদক্ষিণা একটি ছোট্ট মেয়ে, আমাদের শ্রমজীবী পরিবারের অন্যতম সদস্য, দুই সদস্য ডাক্তার শান্তনু লাহা এবং রূপরেখা লাহার একমাত্র কন্যা ছিল। সুদক্ষিণা আয়ার আমাদের মধ্যে নেই, কিন্তু সুদক্ষিণাকে স্মরণ করে আমরা প্রত্যেক বছর এই সুদক্ষিণা লাহা স্মৃতি পুরস্কারটা তুলে দিই এমন একজন মানুষকে খুঁজে, যিনি এই সামাজিক দিকতে কিছু অনন্য মানবিক কাজ করে চলেছেন লাগাতার ধারাবাহিকভাবে। আমরা প্রথম বছর 2014 সালে এই সুদক্ষিণা লাহা স্মৃতি পুরস্কার তুলে দিই মুসলিম বংশীর হাতে। এবছর সুদক্ষিণা লাহা স্মৃতি পুরস্কার পেলেন চন্দননগরের বাসিন্দা প্যাডম্যান নামে খ্যাত সুমন্ত বিশ্বাস। সুমন্ত বাবুর সম্পর্কে বক্তব্য রাখলেন তপন মোদক। আমরা এবছর সুদক্ষিণা লাহা স্মৃতি পুরস্কার যাকে প্রদান করছি সুমন্ত বিশ্বাস, ওনার বাড়িতে আমরা গেছিলাম। তার আগে কিছু আমরা শুনেছি, আমাদের বন্ধু প্রকাশ অনেকটাই জানতো এবং তার সম্পর্কে প্রচার দিয়েছেন। আমরা ভাষা শুনেছিলাম। তারপরে একদিন ওনার বাড়ি যাই। উনি আমাদের কীভাবে এইরকম একটা অদ্ভুত কাজ নিজের দায়িত্বে নিজের কাঁধে তুলে নিলেন সে গল্প আমাদের বলেন। অদ্ভুত ব্যাপার, মেয়েদেরই ব্যাপারটা জানে না, এবং উনি আরও অনেক জায়গায় সার্ভে করে দেখতে পান যে এই ব্যাপারটা অনেকেই জানেন না। তা আমারও আরও একটা ঘটনা আছে, মানে শুধু পশ্চিমবাংলায় নয়, আমি একবার বেড়াতে গেছি ল্যান্সডাউন, পৌরি, খিরসু বেড়াতে গেছি। তা ল্যান্সডাউনের ওখানে আমার বউ অসুস্থ হয়ে পড়ে, মানে ওই অনিয়মিত ব্যাপার ছিল। তা আমি ওই পৌরি হচ্ছে ডিস্ট্রিক্ট টাউন হুমায়ুন মণ্ডলের, খিরসু, ধানউলটি এসব জায়গায় অন্তত 50টা ওষুধের দোকানে গেছি, সেখানে কোথাও স্যানিটারি ন্যাপকিনের নামই চলিনি তারা, আমি কিনতে পারিনি। এইরকম একটা অবস্থা। সেখানে সুমন্তবাবু যে কাজটা করছেন, এবং তিনি নিজের কোনো অর্থনৈতিক অবস্থাটা একদমই ভালো নয়, তিনি টিউশনই করেন। টিউশনের টাকা থেকে একটা ভালো অংশ তিনি যেসব মহিলারা স্যানিটারি ন্যাপকিন বা প্যাড ব্যবহার করতে জানেন না তাদেরকে সচেতন করেন, এবং এটা না ব্যবহার করার জন্য কি কি অসুখ হতে পারে মানুষের সেগুলো উনি বিভিন্ন জায়গায় ক্যাম্প করেন। এবং তিনি আজ পর্যন্ত প্রায় 10,000 মহিলাকে নিজের পকেটের পয়সা দিয়ে স্যানিটারি ন্যাপকিন তুলে দিয়েছেন। প্রায় 100-র ওপর ক্যাম্প করেছেন সচেতনতা বৃদ্ধির জন্য। বাকিটা সুমন্ত ওর মুখ থেকে শুনবেন। ধন্যবাদ। বিভিন্ন জায়গায় ছোটার পাশাপাশি এই কাজের অঙ্গ হিসেবে পাকাপাকিভাবে সিঙ্গুরের রেল বস্তিকে বেছে নিয়েছেন সুমন্তবাবু। প্রতি মাসে ওই বস্তির মহিলাদের হাতে তিনি স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেন। করোনা পর্বে যখন গাড়ি ঘোড়া বন্ধ, তখন সাইকেলে চন্দননগর থেকে সিঙ্গুর গিয়ে ওই স্বাস্থ্য সামগ্রী পৌঁছে দিয়েছিলেন তিনি। ওই এলাকার মহিলাদের গর্ব সুমন্ত তাদের বদলে দিয়েছেন। মাসের বিশেষ সময় পরিচ্ছন্নতার ঘাটতি উবে গিয়েছে, সেখানে এখন আর কেউ কাপড় ব্যবহার করেন না, কুসংস্কারও দূর হয়েছে। এই সিঙ্গুর রেলবস্তিরই একজন সদস্যা সাবেরা বিবি। এই সাবেরা বিবির হাত দিয়েই এই সুদক্ষিণা লাহা স্মৃতি পুরস্কার প্রদান করা হলো সুমন্তবাবুকে। আমি কতটা অনন্য কাজ করতে পারি সত্যি আমি জানি না। আমার মনে হয়েছে শিক্ষক হিসাবে সমাজের পাশে দাঁড়ানোর কথা এবং নারী সমাজের পাশে দাঁড়ানোর কথা। আমি সেই জায়গা থেকে ছাত্রছাত্রীদের সাথে নিয়ে আমি সেটা সারা বছর ধরেই পড়ানোর পাশাপাশি করে থাকি। কিন্তু শ্রমজীবী হাসপাতাল যে অনন্য নিদর্শন স্থাপন করেছে, একটা কর্পোরেট সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এ কথা তো অস্বীকার করার জায়গা নেই। সেইখানে শ্রমজীবী মানুষের কথা ভেবে কজনই বা মানুষ ভাবে, সেই জায়গাটা দাঁড়িয়ে শ্রমজীবী হাসপাতাল সমাজকে আলো দেখিয়ে চলেছে। মানে কোনো প্রশংসাই হয়তো শ্রমজীবী হাসপাতালের জন্য আমার তরফ থেকে হয়তো ছোট হয়ে যাবে। আমি বলবো আপনারা এইভাবে আলো পথ ধরে সবাইকে আলো দেখান, মানুষকে সংগঠিত করে
গরিব অসহায় প্রান্তিক মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দিন, কারণ মানুষ আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু বড় অসহায়। যে নারী দেহ সৃষ্টির উৎস, সেই নারী দেহ নিয়েই কিন্তু আজও এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যখন আমরা বিভিন্ন ক্ষেত্রে এআই প্রযুক্তি নিয়ে আলোচনা করি, তখনও কিন্তু সমাজে বিভিন্ন জায়গায় নারীর দেহ নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় নারী সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আজও অন্ধকারে ঢেকে রয়েছে কিন্তু সমাজ। যে আমরা এমন এক সমাজ ব্যবস্থা, আমরা এক ভারতবর্ষে বাস করি যেখানে এখনও সত্যি অনেক অন্ধকারের জায়গা রয়েছে। অর্থাৎ আমরা যে ভারতবর্ষকে দেখি, আমার চোখে হয়তো সেই ভারতবর্ষ নয়। আমরা যে ভারতবর্ষকে দেখতে পাই না, যেটা এখনো অন্ধকারে ডুবে রয়েছে, সেটাই মনে হয় প্রকৃত ভারতবর্ষ। তো এই হাওড়া ব্রিজ ধরে যখন এগিয়ে আস্তে আস্তে তখন বিভিন্ন রকমের ভাবনা চিন্তা মাথায় আসে যে শিক্ষক হিসেবে আমি কী করতে পারি। প্রথম একটা বই লেখার কথা মাথায় আসে, একটা স্কুল তৈরি করবো, যে একটা এমন একটা জায়গা তৈরি করবো যেখানটা নিয়েই আমি ছাত্রদের সাথে নিয়ে আমি বিভিন্ন জায়গায় গিয়ে এই বিষয়ে সচেতন করার চেষ্টা করবো, যেখানে যেখানে যে অন্ধকার রয়েছে সেগুলো দূর করার চেষ্টা করবো। সেই ভাবনা চিন্তা নিয়েই 2011-12 সাল থেকে আস্তে আস্তে পথ চলা শুরু। আমার সর্বক্ষণের সঙ্গে আমার ছাত্রছাত্রীরা, এই পুরস্কার তাদেরকে উৎসর্গ করা, এই পুরস্কার আমার আপামর এই বাংলার নারী সমাজের জন্য উৎসর্গ করা, যারা প্রান্তিক। তারপর থেকে আস্তে আস্তে পথ চলতে চলতে বহু জায়গা গেছি। আমার একটি ছোট্ট কন্যা আছে, সেই কন্যার জন্মদিন হচ্ছে 11ই নভেম্বর। এই সামাজিক সংস্কার দূর করার জন্য তার জন্মদিনকে ঋতুকালীন সংস্কার দূরীকরণ দিবস হিসেবে উৎসর্গ করেছি। হয়তো এখন বুঝতে পারবে না, কিন্তু একটা সময় বুঝতে পারবে যে বাবা অন্তত তার জন্মদিনটাকে সমাজের জন্য কীভাবে রেখে গেছে। আমি চেষ্টা করেছি, অনেকে বলে যে ক্রাউড ফান্ডিং ছাড়া সমাজসেবা করা যায় না। আমি সবসময় তাদেরকে বলি যে ব্যক্তি ইচ্ছাটাই সবসময় মনে হয় বড়। আমি 20 জন 50 জন মানুষকে যে পরিষেবা দিতে পারবো, আমি তো সেটা ভাবি না। আমি ভাবি আমি যদি 2 জন মানুষের কাছেও আমার জায়গাটা তৈরি করতে পারি, সেই 2 থেকেই 4 জন, 4 থেকেই হয়তো 8 জন হবে। সচেতনতা বৃদ্ধি করাটা কিন্তু খুব দরকার। আর একটা বিষয়, যে আমরা সরকারের কাছে বহুদিন ধরে একটা দাবি জানিয়ে আসছি যে গণবন্টন ব্যবস্থার মধ্যে দিয়ে ন্যাপকিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। রেশন তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কেন বলছি, আমি রিসেন্ট সুন্দরবনে বহুবার গেছি, শুধু সুন্দরবন কেন, মানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই প্রায় আমি চেষ্টা করেছি সাধ্যমতো স্টুডেন্টদেরকে নিয়ে সেই জায়গায় অ্যাওয়ারনেস ক্যাম্প করা। সেইখানে সুন্দরবনে গিয়ে একটা জায়গা যখন ক্যাম্প করছি, সেখানে স্মার্টফোন ব্যবহার করা অনেকে। আমি বলছি আপনারা তো স্মার্টফোন ব্যবহার করেন, কিন্তু ন্যাপকিন কেন ব্যবহার করেন? বলছে আমরা ওই গাড়ি ভাড়া করে 60-70 টাকা দিয়ে ন্যাপকিন কিনে আনা আমার পক্ষে সম্ভব না। আমাদের পরিবারের 3-4 জন সদস্য, একটা ন্যাপকিন কিনতে যাওয়া মানে সেখানে প্রায় 100 টাকা 200 টাকার কাছাকাছি বোঝা, এখনকার যে ন্যাপকিনের যে দাম বেড়ে গেছে। তাহলে শুধুমাত্র আর্থিক বিষয়টা কিন্তু সমস্যার জায়গা নয়, সমস্যাটা কিন্তু অ্যাক্সেসিবিলিটি, মানে আমার হাতের কাছে কিন্তু পাওয়া যায় না অনেক ক্ষেত্রে। তা আমরা গভর্নমেন্টকে বলেছি যে গণবন্টন ব্যবস্থা, অর্থাৎ রেশনের মাধ্যমে, রেশন তো সব জায়গাতেই দেওয়া হয়, রেশনের মাধ্যমে যদি চাল, ডাল, আলু অত প্রয়োজনীয় জিনিস দেওয়া হয়, তাহলে কেন ন্যাপকিনটা তাদের হাতে পৌঁছে দেওয়া হবে না? তাই এই কয়েকদিন আগে আমরা আমাদের ওখানকার যে বিধায়ক ছিলেন, সেই বিধায়ক মহাশয়ের হাত ধরে আমি চিঠি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। উনি বলেছেন বিধায়ক যে আপনার চিঠি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গেছে। এখন তারপর আমি জানি না এটা নিয়ে কী হবে, কিন্তু আমি এই বিষয়টা নিয়ে লেগে থাকবো। আর একটা বিষয় যেটা দাবি আমি করব, সেটা হচ্ছে শিক্ষা ছাড়া তো অন্ধকার দূর করা যায় না। কোনো ব্যক্তি প্রচেষ্টা, কোনো সংগঠন কোনোভাবেই কারো পক্ষে সম্ভব নয়। একমাত্র শিক্ষাই পারে কিন্তু চেতনার জায়গা তৈরি করতে। তা আমার মনে হয়েছে স্কুল স্তরে পাঠ্য যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসের মধ্যে অবশ্যই ঋতুস্বাস্থ্য বিষয়টা, যে বিধি, পরিবেশ বিষয়, অনেক কিছু বিষয় থাকে আমরা জানি, এই করবে না, গাছ লাগান টানো এরকম। তা আমি বলবো খুব ছোট করে হলেও ভারতবর্ষব্যাপী, শুধু বাংলার বিষয় নয় এটা, ভারতবর্ষব্যাপী যত স্কুল বোর্ড রয়েছে, প্রত্যেকটা স্কুল বোর্ডে অন্তত ছোট করে যেন এই ঋতুস্বাস্থ্যবিধি, এই বিষয়টা যেন ওখানে যুক্ত করা হয়। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার কারণ আমরা ভাবি যে এটা তো হয়ে যাবে, একটা কোথাও ক্যাম্প করলাম, তারপরে আমার তো 2বার করে তো সেই জায়গা আমি সবসময় সম্ভব হয় না, তারপরে কি হচ্ছে ঘটনাটা সেটা তো আমরা জানতে পারছি না। এটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা বিষয় যে স্কুল সিলেবাসে এই পাঠ্য বিষয়ের মধ্যে কিন্তু কারণ আপনারা জেনে থাকবেন যে 2026 সালে 30শে জানুয়ারি সুপ্রিম কোর্টে একটি রায় হয়েছে, অর্থাৎ ঋতুস্বাস্থ্য সাংবিধানিক মৌলিক অধিকার। এটা কিন্তু সুপ্রিম কোর্ট এই জাস্ট কয়েক মাস আগে কিন্তু রাষ্ট্রের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ঋতুস্বাস্থ্য নিয়ে কিন্তু আর কোনো লুকোচুরি করা যাবে না, কারণ এটা সিস্টেমের গণ্ডগোল। আমরা স্কুলে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আমি নিজে ভুক্তভোগী, তবু আমি মনে করি যে না, এটা আমার দায়িত্ব, সমাজের প্রতি দায়িত্ব, এটা আমি নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। এইরকমই টুকরো টুকরো বিভিন্ন ধরনের অভিজ্ঞতা। আমি চাইবো যে সমাজ
অন্ধকার থেকে আলোর দিকে যাক। শ্রমজীবী হাসপাতাল যে কাজ করছে সেটাও তো বিশাল একটা বৃহৎ প্রচেষ্টা। আমাদের মতো যে সমস্ত মানুষরা চেষ্টা করছে সমাজের কিছু কিছু জায়গা আলো ছড়িয়ে দিতে, সেই রকম মানুষদেরকে তুলে এনে তাদেরকে একটা জায়গা দাঁড় করানো, এটা বৃহৎ একটা প্রচেষ্টা। আগামী দিনে শ্রমজীবী হাসপাতালে হাত ধরে এরকম অগণিত মানুষ আরও এরকম আলোর দিশারি খুঁজে পাক, এটাই কামনা করি। অনুষ্ঠানের শেষে কবিতা পাঠ করেন অনিলেশ গোস্বামী, পারমিতা দে দাস। এভাবেই শ্রমজীবী হাসপাতালগুলির সম্পর্কে বিশদে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং শেয়ার করে নিন আপনার বন্ধুদের সাথে।